আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, কমার্স একাডেমির আজকের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অর্থাৎ নগদ প্রবাহ বিবরণী আলোচনাকে কয়েকটা ভাগে ভাগ করেছি আমরা। এর মধ্যে প্রথম যে স্টেপটা থাকবে সেটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলতে কি বুঝো। দ্বিতীয় স্টেপে আমরা দেখাবো এর উৎপত্তি, তৃতীয় স্টেপের ব্যবহার, চতুর্থ স্টেপে এবং শেষ স্টেপ যেটা সে চতুর্থ স্টেপে আমরা দেখাবো কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করে। তাহলে প্রথম স্টেপ নিয়ে আমরা যদি বলি নগদ প্রবাহ বিবরণী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তিনটে শব্দের সমন্বয়ে গঠিত। তাহলে কি কি আসতেছে সেটা একটু খেয়াল করো। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তিনটি শব্দ, একটি হলো ক্যাশ, দ্বিতীয়টি হলো ফ্লো এবং স্টেটমেন্ট। তিনটি শব্দ থেকেই আমরা এটা বলতে কি বোঝায় সেটা আমরা বলতে পারি। ক্যাশ, ক্যাশ বলতে সাধারণত আমরা নগদকে বুঝিয়ে থাকি। তো এই বিস্তারিতটা যদি আমরা বলি, এটাকে যদি আমরা আরেকটু ভাঙিয়ে বলি, নগদ অর্থাৎ টাকা বা ডলার, পাউন্ড, টাকা, ডলার, পাউন্ড অর্থাৎ নগদকে বুঝি। তাহলে ক্যাশ বলতে আমরা নগদকে বুঝি, কিন্তু ক্যাশ বলতে কি শুধু নগদকেই বোঝায়? না, ক্যাশ বলতে আমরা নগদ এবং নগদের সমতুল্য ইকুইভ্যালেন্টকে আমরা বুঝতে পারবো। তাহলে খেয়াল করো, নগদ বা নগদ সমতুল্য অর্থাৎ যদি আমরা নগদ সমতুল্য বুঝতে যাই সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, নগদ সমতুল্যর কাছাকাছি প্রধান যে বিষয়টা থাকবে সেই আইটেমটাই হলো ব্যাংক ব্যালেন্স। অর্থাৎ তুমি যে কাজটা নগদে করতে পারতেছো সে কাজটা কিন্তু ব্যাংকের মাধ্যমেও কমপ্লিট করতে পারতেছো চেকের মাধ্যমে। সাপোজ ধরো তোমার এক ফ্রেন্ড তোমার কাছে কিছু টাকা পায়, সে টাকাগুলোকে আমরা পরিশোধ করতে চাচ্ছি। তো এই যে পরিশোধ করতে চাচ্ছি সেটা আমরা নগদে না করে চেকে যদি পরিশোধ করে দিই তাহলেও কিন্তু টাকাটা পরিশোধ হয়ে যাবে, অথবা প্রাপ্তিও ঘটলেও আমাদের এটা লেনদেনটা কমপ্লিট হবে, তবে সেটা নগদের অনুরূপী হবে। তাহলে নগদ বলতে আমরা বুঝি শুধু নগদকে না, নগদ বা নগদের সমতুল্য, যেমন কি হতে পারে, চেক বা মার্কেটেবল সিকিউরিটিস, বিক্রয়যোগ্য জামানত, এটা আমরা বলতে পারি চেক বা মার্কেটেবল সিকিউরিটিস অর্থাৎ বিক্রয়যোগ্য জামানত। দ্বিতীয় যেটা আছে সেটা হলো ফ্লো। ফ্লো তার মানে হলো প্রবাহ বা চলমান। যেমন আমরা যদি বলি এক বালতি পানি, সে পানিগুলো কি ফ্লো অবস্থায় আছে, চলমান আছে? না, অবশ্যই চলমান না, সেটা স্থির। কিন্তু ফ্লো হতে হবে। যেমন নদীর পানি আমরা বলতে পারি রিভার অথবা ওয়াটারফল, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ফ্লো অবস্থায় পাই, চলমান অবস্থায়। তার মানে আগমন নির্গমন এই বিষয়টা হবে, সেটা একদিকে নির্গমনও হতে পারে বা আগমনও হতে পারে। তাহলে ফ্লো বলতে আমরা কি বুঝাবো? ফ্লো বলতে আমরা বুঝবো প্রবাহ, প্রবাহ অর্থাৎ চলমান, চলমান প্রবাহ বা চলমান। তাহলে যদি প্রবাহ বলি তার মানে বোঝা গেল নগদ চলমান লেনদেন অর্থাৎ নগদ আদান প্রদান, এই বিষয়টা নিয়েই কিন্তু নগদ প্রবাহ। পরবর্তী যে স্টেপ আছে সে শব্দটা হলো স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতি বা বিবরণী, উপস্থাপিত তালিকা। তাহলে এটা থেকে যদি আমরা বলি সেটা হলো বিবৃতি, বিবৃতি বা বিবরণী তালিকা অর্থাৎ সোজা এক সহজভাবে আমরা বলতে পারি তালিকা। তাহলে আমরা এখান থেকে যদি বলি নগদ প্রবাহ কি,
নগদ প্রবাহ হলো নগদ অর্থের অথবা নগদের সমতুল্য আইটেমের আদান প্রদান অথবা আগমন নির্গমন অথবা সার্বিক কার্যক্রম যেটা কোনো বিবৃতিতে প্রদর্শন করা হয়। তাহলে আমরা যদি বলি কি হবে নগদ প্রবাহ, তাহলে নগদ প্রবাহ হচ্ছে কোনো নগদ বা নগদ সমতুল্য লেনদেনের আদান প্রদানের সমষ্টি দ্বারা গঠিত বা তথ্য দ্বারা গঠিত একটি বিবরণী। এই পর্যায়ে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উৎপত্তি সম্পর্কে আলোচনা করব। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 1987 সাল পর্যন্ত লিপিবদ্ধ করা হতো না, অর্থাৎ নগদ প্রবাহ বিবরণী সংরক্ষণ করার প্রয়োজনীয়তা দেখা দেয়নি। তাহলে এর আগে কিভাবে হিসাব রাখা হতো? তখনকার সময় বা 1987 সালের পূর্ব পর্যন্ত ফান্ড ফ্লো স্টেটমেন্ট নামে অর্থাৎ তহবিল প্রবাহ বিবরণী নামে একটা স্টেটমেন্ট তৈরি করা হতো এবং ওই স্টেটমেন্টে সম্পদের উৎস এবং ব্যবহার সম্পর্কে আলোচনা করা হতো এবং এটা 1971 সালের অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ডের 21 নং অপিনিয়ন অনুযায়ী প্রস্তুত করা হতো। কিন্তু সমস্যা ছিল ফান্ড ফ্লো স্টেটমেন্ট বলতে অনেক ব্যক্তিরাই বিভিন্ন মতবাদ প্রকাশ করতেন। কোনো কোনো প্রতিষ্ঠান ফান্ড ফ্লো স্টেটমেন্ট বলতে শুধু কার্যকরী মূলধনকেই বোঝাতো, আবার কোনো কোনো প্রতিষ্ঠান ফান্ড ফ্লো স্টেটমেন্ট বলতে শুধু নগদকেই বোঝাতো। এই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে তথ্য উপাত্তের ভিন্নতা পরিলক্ষিত হতো। এই সমস্যাগুলো সমাধান করার জন্যই পরবর্তীতে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নামে নগদ প্রবাহ বিবরণী নামে হিসাব রাখা শুরু হয়। নগদ প্রবাহ বিবরণী জনপ্রিয়তা যখন পেয়ে যায় তখন থেকে 1984 সালের কোম্পানি আইন এটাকে বাধ্যতামূলক করে। 1984 সালের কোম্পানি আইন মতে প্রত্যেকটি পাবলিক লিমিটেড কোম্পানিকে তার আর্থিক বিবরণী প্রস্তুতের সময় নগদ প্রবাহ বিবরণী উপস্থাপন করা বাধ্যতামূলক করে দেয়। তাহলে আমরা এখান থেকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উৎপত্তি সম্পর্কে মোটামুটি ধারণা নিতে পারলাম। এখন তৃতীয় পর্যায়ে আমরা আসি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ধাপ বা তৈরির পর্যায়সমূহ। এই ক্ষেত্রে আমরা বলতে পারি এফএএসবির 95 সেকশন এবং আইএএস এর 7 নং সেকশন অনুযায়ী নগদ প্রবাহ বিবরণীতে 3টি ধাপ বা পর্যায় উপস্থাপন করা হয়েছে। এই পর্যায় বা উপস্থাপন করা ধাপগুলো হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। একটা প্রতিষ্ঠানের সার্বিক নগদ আগমন নির্গমন এবং সকল নগদ লেনদেনগুলোই এই 3টি খাতের মাধ্যমেই উপস্থাপন করে ফুটিয়ে তোলা সম্ভব। আমরা এই পর্যায়ে নগদ প্রবাহ বিবরণীর তৈরি করার কৌশল বা গুরুত্বপূর্ণ রুলসগুলোকে আলোচনা করব। পর্যায়ক্রমে সবগুলো রুলসই আমি তোমাদের দেখাবো। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার কৌশলগুলো যদি আমরা বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমরা বলি যে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের জন্য 2টি পদ্ধতি খুবই জনপ্রিয়। একটি হলো পরোক্ষ পদ্ধতি, আরেকটি হলো প্রত্যক্ষ পদ্ধতি অর্থাৎ ডিরেক্ট মেথড অ্যান্ড ইনডিরেক্ট মেথড। আজকের ভিডিওতে ডিরেক্ট মেথডের ওয়ার্কিং সম্পর্কিত তথ্য সম্পর্কে আমি তোমাদের কিছু ধারণা দিব। কিভাবে ওয়ার্কিংগুলো করতে হয়, সহজেই ওয়ার্কিংগুলো করতে পারবা সেই বিষয়টা আজকের ভিডিওতে তোমাদের দেখাবো। পরবর্তী ভিডিওগুলোতে পর্যায়ক্রমে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রত্যেকটা পদ্ধতি নিয়েই বিস্তারিত আলোচনা করব। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। নগদ প্রবাহ বিবরণী।
ডিরেক্ট মেথডে যে সকল ওয়ার্কিংগুলো করতে হয় পর্যায়ক্রমে সেগুলোকে আমরা 5টি শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথম ধাপটি হলো ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার, এটা আমরা লিখলাম। এখন ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমারটা কি এটা আমরা একটু দেখি। ধরো তোমার একটা প্রতিষ্ঠান আছে, তুমি এই প্রতিষ্ঠান থেকে বাকিতে সেবা বা পণ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বিক্রয় করলে, তখন এই ব্যক্তি বা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট পিরিয়ড পরে তোমাদেরকে কিন্তু এই টাকাগুলো প্রদান করবে, অর্থাৎ তুমি তাদের কাছ থেকে গ্রহণ করবে এই টাকাগুলো। এক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো অবশ্যই বাকিতে সেবা প্রদান অথবা বাকিতে সেল করা হয়েছিল সেই অর্থগুলোই কিন্তু আমরা ভবিষ্যতে আদায় করতে পারবো। এখন পূর্বে বিক্রয়কৃত অর্থের কিছু অংশ এখন আদায় হতে পারে, এই আদায়কৃত অংশগুলো নিয়েই আমরা ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার লিখব এবং এটা প্রস্তুত করব। আর এই ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমারের মধ্যে আমরা দুইটা টার্মস বা দফা সমূহ এন্ট্রি করব। সেটা কি খুব ভালো করে মনে রাখো, সেলস বা সার্ভিস রেভিনিউ। দ্বিতীয়ত যে টার্মসটা আসবে তার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এই প্রাপ্য হিসাব কিন্তু বিক্রয়ের সাথে সরাসরিভাবে সম্পর্কিত। তাহলে প্রাপ্য হিসাবের মাধ্যমেই এই সেলস বা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমারকে আদায় করব। আমাদের মনে রাখা উচিত ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমারে বিক্রয়ের সাথে যে কাজটা অর্থাৎ সেলসের সাথে যে কাজটা হবে সেটা বিপরীতমুখী সম্পর্কের কাজ হবে। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল প্রাপ্য হিসাব যদি ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল হয় সেক্ষেত্রে বিয়োগ হবে, আর যদি ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল হয় সেক্ষেত্রে যোগ হবে। তাহলে দেখো সেলস বা সার্ভিস রেভিনিউ ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল যোগ ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল বিয়োগ। আমাদের প্রথম ওয়ার্কিংটা কিন্তু চলে গেল, এটা হয়ে গেল। তাহলে সেলস বা সার্ভিস রেভিনিউর সাথে একটা এন্ট্রির কাজ হবে, সেটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল। কিভাবে মনে রাখবো সেটা হলো একদম সহজভাবে মনে রাখবো, সব সময় বিপরীতমুখী সম্পর্ক। ডিক্রিজ হলে যোগ করব, ইনক্রিজ হলে বিয়োগ করে নিব। দ্বিতীয় পর্যায়ে আমরা যাব। দ্বিতীয় পর্যায়ে হলো ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার্স। এই ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার্স বিষয়টা কি, সেটা হলো যেমন আমরা বিক্রি করলে যেমন আদায় করেছিলাম ঠিক বিপরীতভাবে আমরা যদি ক্রয় করি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পণ্য বা সেবা, সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে একটা নির্দিষ্ট সময় পরে টাকা পরিশোধ করতে দিতে হবে। এই পরিশোধকৃত অর্থ দ্বারাই আমরা ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার তৈরি করব। সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে এর সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে পারচেজ, এর সাথে ওতপ্রোত জড়িত আছে পণ্য অর্থাৎ ইনভেন্টরি, এর সাথে জড়িত আছে কস্ট অফ গুডস সোল্ড, এবং এর সাথে জড়িত আছে আরও একটা পর্যায়ে সে জড়িত হলো অ্যাকাউন্টস পেয়েবল বা প্রদেয় হিসাব। সে বিষয়টা আমাদের পারচেজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ডিরেক্টলি পারচেজ শব্দটা না এসে এখানে পারচেজের ভিন্ন রূপ অ্যাকাউন্টস পেয়েবল অর্থাৎ প্রদেয় হিসাবটাই কার্যকর হয়ে থাকে, এখানে প্রয়োগ হয়ে থাকে। তাহলে কয়টা এন্ট্রি কাজ করব? 3টা এন্ট্রি কাজ করব। কি কি? কস্ট অফ গুডস সোল্ড দিয়ে শুরু করব, সেটা সাধারণত অঙ্কে দেয়া থাকবে। যদি দেয়া না থাকে সেক্ষেত্রে আমরা কস্ট অফ গুডস সোল্ড তৈরি করে নিব নির্দিষ্ট ফর্মুলা ব্যবহার করে। এই জাতীয় বিস্তারিত বর্ণনা আমি অন্য ভিডিওতে তোমাদের আলোচনা করব, যাতে তোমরা খুব সহজেই কস্ট অফ গুডস সোল্ডও বের করে নিতে পারো। এরপর আর একটা বিষয় দেখো, কস্ট অফ গুডস সোল্ডের সাথে প্রথমেই যে কাজটা করব সেটা হলো ইনভেন্টরির কাজ করব। মনে রাখবো আমরা কস্ট অফ গুডস সোল্ডের সাথে ইনভেন্টরি সবসময় সমমুখী সম্পর্ক বজায় রাখে। সমমুখী অর্থাৎ ইনক্রিজ ইন ইনভেন্টরি প্লাস ডিক্রিজ ইন ইনভেন্টরি মাইনাস ফিগারে আমাদেরকে দেখাতে হবে। আর একটা বিষয় খেয়াল করো, পারচেজের সাথে যেভাবে অ্যাকাউন্টস পেয়েবল যুক্ত সেই উদ্দেশ্যে এই পারচেজটার না এসে সের পরিবর্তে আমাদের এখানে আসবে হলো অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবলের সাথে কিন্তু সব সময় বিপরীতমুখী সম্পর্ক হবে, সেটা ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল মাইনাস হবে অর্থাৎ ডিক্রিজ হবে, আর ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল সবসময়
ইনক্রিজ হবে, তার মানে বিপরীতমুখী সম্পর্ক হবে, সেটা আমরা এখানে লিখে তোমরা নোট ডাউন করে নিবা অবশ্যই। কস্ট অফ গুডস সোল্ড অ্যাড এর সাথে সবসময় প্রথমে ইনভেন্টরির কাজ করার চেষ্টা করবা। ইনভেন্টরি অবশ্যই কিভাবে ইনক্রিজ, ইনক্রিজ হলে যোগ, ডিক্রিজ, ডিক্রিজ হলে বিয়োগ। তাহলে কস্ট অফ গুডস সোল্ডের সাথে প্রথম পর্যায়ে যেটা কাজ করবো সেটা হলো ইনক্রিজ ইন ইনভেন্টরি প্লাস ডিক্রিজ ইন ইনভেন্টরি মাইনাস, এই যে অ্যান্সারটা চলে আসলো সেটার একটা নাম আমরা দিতে পারি এখানে, সেটার নামটা আমরা এখানে দেওয়াটা ভালো হয়, না দিলেও যদিও চলে কিন্তু দেওয়া উচিত, নেট পারচেস। নেট পারচেস। পরবর্তীতে এর সাথে আরেকটা কাজ করব সেটা হলো অ্যাকাউন্টস পেয়েবল। ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল যোগ ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল বিয়োগ। একটা বিষয় খেয়াল করো, আমি কিন্তু ইনভেন্টরির পরে ইনক্রিজ ডিক্রিজ শব্দটা লিখেছি, এরকম আরো একটা এন্ট্রি লিখবো, তোমরা এই দুইটা এন্ট্রি খুব ভালো করে মনে রাখবা। শেষে আমি একটা খুব চমৎকার মনে রাখার কৌশল বলে দিব, সেটা ভিডিও শেষের দিকে থাকবে, তোমরা ওইটা আলোচনা করো। এবং এটা বোঝার আরেকটা উপায় হলো সেটা ইনক্রিজ ডিক্রিজ শব্দটা আমি শেষের দিকে লিখেছি। এখানে আরেকটা বিষয় আরো দিয়ে দিই, সেটা হলো স্টার চিহ্ন দিয়ে দিতেছি যাতে তোমরা খুব ভালো করে নোট ডাউন করে নিতে পারো। তাহলে 2 নংটা সমীকরণটা আমাদের 2 নং সমন্বয়টা হয়ে গেল। পরবর্তী ওয়ার্কিং এ আমরা যাব। 3 নং ওয়ার্কিং। তিন নং ওয়ার্কিং এ আমরা দেখব ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স কিভাবে হয়, পরিচালন ব্যয়। এই বিষয়টা আমাদের জানানোর দরকার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার পূর্বেই। পরিচালন ব্যয় কি? পরিচালন ব্যয়ের দুইটা শ্রেণী বিন্যাস আছে, একটা হলো মার্কেটিং এক্সপেন্স আর একটা হলো মার্কেটিং বা সেলিং এক্সপেন্স, এবং অপরটি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বা অফিস এক্সপেন্স। এই দুইটার সমন্বয়ে কিন্তু পরিচালন ব্যয় প্রস্তুত করা হয়। তাহলে এই দুইটার সমন্বয় যোগ করেই কিন্তু পরিচালন ব্যয় আসবে, সেটা আমাদের মনে রাখা উচিত। কি কি সেটা আমি একবার লিখে দিই। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স প্লাস সেলিং এক্সপেন্স, এই দুইটার সমন্বয় কি হবে? অপারেটিং, এই দুইটার সমন্বয় হবে অপারেটিং এক্সপেন্স। আমাদের অনেক অঙ্কে অপারেটিং এক্সপেন্স সরাসরি দেয়া থাকবে, অনেক অঙ্কে অপারেটিং এক্সপেন্স থাকবে না, তাহলে এই দুইটা এন্ট্রির সমন্বয় অপারেটিং এক্সপেন্স বানিয়ে নিব। যদিও অপারেটিং এক্সপেন্স বানানোর আরো কতগুলো কৌশল আমাদের আছে, সেগুলো আমরা আলোচনা করব পরবর্তীতে। তাহলে অপারেটিং এক্সপেন্স থেকে আমরা এটা মুছে অপারেটিং এক্সপেন্স থেকেই আবার নতুন করে লিখব। তা প্রথম পর্যায় হলো অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্সে আমাদের 3 ধরনের লেনদেন কাজ হয়ে থাকে। অপারেটিং এক্সপেন্সে কয় ধরনের লেনদেন? 3 ধরনের লেনদেন। একটি হলো অ্যামোর্টাইজেশন, ডিপ্লেশন অথবা ডেপ্রিসিয়েশন। কি কি? অ্যামোর্টাইজেশন, ডিপ্লেশন, ডেপ্রিসিয়েশন। এই তিনটা এন্ট্রির মধ্যে যদি লেখা থাকে ইনক্লুড ইন অপারেটিং এক্সপেন্স, অর্থাৎ এই তিনটা শব্দ অ্যামোর্টাইজেশন, ডিপ্লেশন, ডেপ্রিসিয়েশন, সেটা যদি অপারেটিং এক্সপেন্সে অন্তর্ভুক্ত থাকে সেটা আগে বাদ দিয়ে দিতে হবে। লেস,
ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন বা রিটেন অফ, ডিপ্লেশন। এই তিনটা শব্দর যে কোনো একটা বা দুইটা থাকতে পারে, সেটা যদি থাকে এগুলো কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। মনে রাখার বিষয়, এগুলো কি থাকতে হবে? অন্তর্ভুক্ত থাকতে হবে। কোথায় অন্তর্ভুক্ত থাকবে? অপারেটিং এক্সপেন্সে অন্তর্ভুক্ত থাকতে হবে। এটা মনে রাখবো, অপারেটিং এক্সপেন্সে অন্তর্ভুক্ত থাকতে হবে। তাহলে অপারেটিং এক্সপেন্সের সাথে তিনটা এন্ট্রি কাজ হবে বললাম, সে তার ভিতরে একটা চলে গেল, ডিপ্লেশন, অ্যামোর্টাইজেশন অথবা রিটেন অফ। দ্বিতীয়ত হলো যে বিষয়টা আসবে সেটা হলো প্রিপেড এক্সপেন্স, সকল প্রকার অগ্রিম ব্যয়। এখন অগ্রিম ব্যয়ের কোনো স্পেসিফিক নাম থাকতে পারে, প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্টারেস্ট, এই জাতীয় অনেকগুলো লেনদেন নাম থাকতে পারে। কিন্তু যদি কোনো নাম না রাখতে সরাসরি লেখা থাকতে পারে, প্রিপেড এক্সপেন্স নামে এন্ট্রি থাকতে পারে। এই প্রিপেড এক্সপেন্স নামে এন্ট্রি থাকলে সেটারও কাজ হবে। এখানে আরেকটা বিষয় মনে রাখা, প্রিপেড এক্সপেন্সের কাজ সমমুখী। প্রিপেড এক্সপেন্সের কাজ সমমুখী, অবশ্যই আমি রিপিট করলাম, এটা ভালো করে মনে রাখা উচিত। প্রিপেড এক্সপেন্সে দেখো, এর আগে আমরা বলেছিলাম পিছনের দিকে একটা ইনক্রিজ ডিক্রিজ একটা এন্ট্রি লিখবো, সেটা এখানে চলে আসছে। এখানে তাহলে খেয়াল করো যে তিনটা এন্ট্রি কি লিখলাম, ডিপ্লেশন, ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, আর দ্বিতীয়ত হলো প্রিপেড এক্সপেন্স, তৃতীয়ত হলো এক্রুড এক্সপেন্স, বকেয়া খরচ, অগ্রিম ব্যয়, বকেয়া ব্যয় বা বকেয়া খরচ, যেটাই আমরা বলি। প্রিপেড এক্সপেন্সের সম্পর্ক সমমুখী সম্পর্ক, ইনক্রিজ ইন প্রিপেড এক্সপেন্স প্লাস ডিক্রিজ ইন প্রিপেড এক্সপেন্স মাইনাস। ঠিক একই রকম ভাবে তার বিপরীত অবস্থানে থাকবে এক্রুড এক্সপেন্স। এক্রুড এক্সপেন্স সবসময় বিপরীতমুখী সম্পর্ক হবে, সব সময় বিপরীতমুখী সম্পর্ক, সেটা হলো ডিক্রিজ ইন এক্রুড এক্সপেন্স প্লাস ইনক্রিজ ইন এক্রুড এক্সপেন্স মাইনাস। তাহলে অবশ্যই কয়টা এন্ট্রি হবে মনে রাখবা, একটা এখানে আছে, দুইটা এখানে হলো, তিনটা। তাহলে বলতে পারি অপারেটিং এক্সপেন্সের সাথে এই তিনটা এন্ট্রির কাজ হয়ে থাকে, তিনটা এন্ট্রির কাজ হয়ে থাকে। তার মধ্যে একটা এন্ট্রি আছে যেটা সমমুখী সম্পর্ক, সেটা হলো প্রিপেড এক্সপেন্স। চতুর্থ ওয়ার্কিংটা হলো ক্যাশ পেমেন্ট ফর ইন্টারেস্ট এক্সপেন্স। এই জাতীয় নন অপারেটিং জাতীয় লেনদেনগুলো সাধারণত এখানে আসবে। নন অপারেটিং লেনদেন আরও কিছু হতে পারে, সেটা আমরা এখন না বলি। নন অপারেটিং এক্সপেন্সগুলো দিয়ে মোটামুটিভাবে ইন্টারেস্টটাই বেশিরভাগ থাকে, সে কারণে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। এটা কিভাবে চলে আসবে? প্রথমেই আমাদের বিশদ আয় বিবরণী অর্থাৎ মাল্টিপল ইনকাম স্টেটমেন্টের মধ্যে এইটা দেওয়া থাকবে, সেটা হলো ইন্টারেস্ট এক্সপেন্সটা দেওয়া থাকবে, সেখান থেকে তুলে নিতে হবে ইন্টারেস্ট এক্সপেন্স।
ইন্টারেস্ট এক্সপেন্স কোথায় দেয়া থাকবে? বিশদ আয় বিবরণী অর্থাৎ ইনকাম স্টেটমেন্টে দেয়া থাকবে। ইনকাম স্টেটমেন্ট বিশদ আয় বিবরণীতে দেয়া থাকবে ইন্টারেস্ট এক্সপেন্স। তার সাথে আমরা কাজ করব ব্যালেন্স শিটের কারেন্ট লায়াবিলিটি সেকশন থেকে ইন্টারেস্ট পেয়েবল যদি দেয়া থাকে দুইটি আর্থিক বছরের যে তথ্যগুলো দেয়া থাকবে দুই আর্থিক বছর থেকে আমরা দেখে নিব এটা ইনক্রিজ অথবা ডিক্রিজ কোনো একটা নিদর্শন আসবে, সে এটা অনুযায়ী আমরা কাজ করব। মনে রাখবো সব সময় বিপরীতমুখী সম্পর্ক, ডিক্রিজ ইন ইন্টারেস্ট এক্সপেন্স প্লাস ইনক্রিজ ইন ইন্টারেস্ট এক্সপেন্স মাইনাস ফিগারে দেখাবো আমরা। পঞ্চম এবং শেষ স্টেপ ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স এক্সপেন্স, সেটা আমরা বলতে পারি। ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স এক্সপেন্স কিভাবে করব? ইনকাম ট্যাক্স প্রথমে নিব, কোথায় দেয়া থাকবে? এই যে আমরা লিখলাম আইএস, ইনকাম স্টেটমেন্টে দেয়া থাকবে ইনকাম ট্যাক্স ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ বিশদ আয় বিবরণী থেকে আমরা ইনকাম ট্যাক্সটাকে তুলে নিব। পরবর্তীতে এর সাথে কাজ করব বিশদ আয় বিবরণী থেকে ইনকাম ট্যাক্স নিয়ে তার সাথে ইনকাম ট্যাক্স পেয়েবেলের কাজ করব। ইনকাম ট্যাক্স পেয়েবেলটা দুইটা আর্থিক বিবরণীর কারেন্ট লায়াবিলিটিস সেকশনে, ব্যালেন্স শিটের কারেন্ট লায়াবিলিটিস সেকশনে থাকবে এবং 2 বছরের তথ্যগুলো থাকবে। 2 বছরের ইনক্রিজ ডিক্রিজ বের করে সেটা থেকে আমরা লিপিবদ্ধ করব। সব সময় বিপরীতমুখী সম্পর্ক। তাহলে এই 5টি ওয়ার্কিং এর মাধ্যমে মোটামুটিভাবে ইনডিরেক্ট মেথড ডিরেক্ট মেথডের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্কগুলোকে সলিউশন করা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ হবে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।